লেখিকা স্বাগতা বড়ুয়ার এ কেমন সম্পর্ক। বহু বছর বাদে আবার শান্তিনিকেতনে বেড়াতে এসে এলোমেলো পায়ে ঘুরে বেড়াচ্ছিলাম। ক্লাস 5-এ পড়াকালীন একবার স্কুলের বন্ধুদের সাথে এসেছিলাম। স্মৃতির আয়নায় সেগুলো কুয়াশার মতো ঝাপসা হয়ে গেছে। আজ আবার নতুন করে সব কিছু দেখছি অবাক চোখে। আমার কিছু প্রতিবেশীদের সাথে আমি এসেছি। কঙ্কালীতলা মায়ের কাছে গতকাল পুজো দিয়ে কোপাইয়ের ধারে অনেকক্ষণ বসে থেকেছি। কত স্মৃতি সেই সময় ভার করে আসে। বিয়ের পরপরই রক্তিম কথা দিয়েছিল পৌষ মেলা দেখাতে শান্তিনিকেতন নিয়ে যাবে। সেই দিনটা আর আসেনি। কিছুদিনের মধ্যেই জম্মুতে ট্রান্সফার, আমিও চলে গেলাম। ব্যস্ত সংসার তখন। একে একে জুবিন এলো, তার 4 বছর পর ঝিমলি। ওদের মানুষ করতে করতে কখন যে চুলে রূপলি রেখা দেখা দিল খেয়ালই করিনি। একেবারে বেড়াতে যায়নি তা নয়, তবে শান্তিনিকেতন আর আসা হয়নি। এরপর তো রক্তিমকে নিয়ে গত 3 বছর এত ছোটাছুটি করেও শেষ রক্ষা করতে পারলাম না। জুবিন বা ঝিমলি যে যার নিজের সংসার নিয়ে এখন ব্যস্ত। ওদের কাছে গিয়ে আর বোঝা হতে চাই না। মাঝে মধ্যে যখন ওরা জোর করে নিয়ে যায়, কিছুদিন থেকেই হাঁপিয়ে উঠি। বাক্স ঘরে বেশি দিন বন্দি থাকতে পারি না যে। আমি কিছুতেই একা থাকতে পারি না। ভীষণ নিরাপত্তার অভাব বোধ করি। কিন্তু কী বা করব? সবসময়ের মেয়েটি মঞ্জু কখনো ছুটি নেবে বললেই আমার চিন্তা শুরু হয়ে যায়। ও কতদিনে আসবে? সোনাঝুরির হাটে ঘুরতে ঘুরতে টুকটাক অনেক কিছু কিনে ফেললাম প্রিয় মানুষজনকে ছোটোখাটো উপহার দেওয়ার জন্য। শীতের মরশুম বলে ভীষণ ভিড়। কোথাও কোথাও বসেও পড়লাম হাঁটু গেড়ে মাটির গানের টানে। আচমকা চোখ আটকে গেল আদিবাসীদের সাথে খুব চেনা মুখের একজনকে নাচ করতে দেখে। কিছুতেই মেলাতে পারছিলাম না। মাথার মধ্যে সব জট পাকিয়ে যাচ্ছিল। তবু অপেক্ষা করলাম নাচ শেষ হওয়া অবধি। ডাকলাম, অতসী। ও ঘাড় ঘোরাতেই ছুটে গেলাম ওর কাছে। অতসী অবাক হয়ে আমাকে দেখছে। তোকে এখানে এভাবে দেখবো জাস্ট ভাবতেই পারছি না। ধীর স্থির শান্ত স্বভাবের অতসীর চোখ দুটো তখন বিস্তারিত আনন্দের বন্যা বইছিল 2 চোখে। আমার হাত দুটো চেপে ধরে বলল, কত বছর পর দেখা হলো বলতো? একটু আনমনা হয়ে নিজেই বলল, প্রায় 30 বছর পর, তাই না? এখনো কি সুন্দর আছিস রে তুই। আমি দেখ কুমড়ো পটাশ। বয়সের সাথে সাথে তোর সৌন্দর্য আরও বেড়েছে রে অতসী। মৃদু হেসে বলল, তুইও খুব মিষ্টি আছিস। এখানে কোথায় উঠেছিস রে পিয়া? গীতাঞ্জলি লজে 2 দিন থাকবো। তুই কোথায় উঠেছিস? রানাদা কই? আমার হাতে আলতো চাপ দিয়ে অতসী বলল, এত তাড়াতাড়ি সব উত্তর দিতে পারবো না, চল আমার সাথে। আমি বোলপুরেই থাকি। আমাদের কথার মাঝেই আমার সঙ্গী সাথীরা আমাকে ঘিরে ধরেছিল। যখন ওরা শুনল এতদিন পরে 2 বন্ধুর দেখা হয়েছে, তখন আমাদের সবচেয়ে সিনিয়র চৌধুরীদা বললেন, আজকে বন্ধুর বাড়ি চলে যাও, কাল দুপুরের মধ্যে লজে ফিরে এসো, তারপর একসাথে বাড়ি ফিরব। অতসী বলল, আমি নিজে ওকে পৌঁছে দিয়ে যাব। কথা বলতে বলতে আমরা মেলার বাইরে বেরিয়ে এলাম। আজকে তোকে একা দেখছি, রানাদা কোথায়? অতসী হেসে বলল, ও ওর জায়গায় আছে। ওর কথাটা বুঝতে না পেরে হা করে তাকিয়ে রইলাম। অতসী বলল, আগে চল আমার সাথে, আজকে রাতটা তো থাকবি, এত হুড়োহুড়ি কিসের? অবাক লাগছে, সেই ভীতু লাজুক স্বভাবের অতসী নিজে গাড়ি ড্রাইভ করছে। কখনো কখনো একেবারে চুপ করে যাচ্ছে। রাস্তার দুপাশে তাল, খেজুর, অর্জুন, শাল, শিশু গাছগুলো সার বেঁধে দাঁড়িয়ে আছে। মাঝে সাপের মতো এঁকে বেঁকে চলেছে কালো পিচ ঢালা রাস্তা। পাশেই লাল মাটির ধুলো উড়িয়ে সাঁওতাল রমণীরা দ্রুত পায়ে হেঁটে চলেছে, মাথায় বোঝাই করা শুকনো ডালপালা নিয়ে। শীতের নরম রোদ মুখে চোখে সামান্য উষ্ণতা ছড়িয়ে লুটোপুটি খাচ্ছে। গায়ের শালটা ভালো করে টেনে অতসীর দিকে তাকিয়ে এক মনে ভেবে চলেছি আগেকার অতসীর কথা। অন্ধকার হলে একা থাকতে ভীষণ ভয় পেত। আমি যদি কোনো দিন স্কুলে না যেতাম, অতসী অকারণে স্কুল কামাই করত, একা যেতে হবে বলে। একা থাকতে বা একা চলাফেরা করতে একেবারেই স্বচ্ছন্দ ছিল না। রানাদার কথা বিশেষ কিছু বলছে না।
শুধু কোনো ইস্যু নেই এটা জানালো। খুব সুন্দর সাজানো গোছানো বাড়ি ওর, ঘরের সামনে ছোট্ট একটু বাগান, ঢুকতেই গ্রিল ঘেরা একটা বারান্দা। ঘরের মধ্যে অবাঞ্ছিত কোনো জিনিস নেই, যেখানে যেটুকু দরকার ঠিক সেভাবেই ঘরটা সাজানো রয়েছে, একেবারে স্টুডিওর মতো। ঘরে ঢুকে হাত পা ধুয়েই গরম কফি নিয়ে দুজনে বসলাম ওদের ছোট্ট ব্যালকনিতে। অনেক কথা হচ্ছে, বেশিরভাগ আমিই বলছি। রান্নাদার প্রসঙ্গ বেশ কয়েকবার এড়িয়ে গেল। আমিও টিকটিকির মতো লেগে আছি। কি এমন কথা যা আমার সাথে শেয়ার করতে পারছে না? শেষে আমার পীড়াপিড়িতে বলেই ফেলল, রানাদা এখন ওর সাথে থাকে না। সে কি রে, রানাদা তো তোকে ছাড়া সারা পৃথিবী অন্ধকার দেখত। থাকে না মানে? কোথায় থাকে? তোকে ছেড়ে চলে গেছে? আমার দিকে সরাসরি তাকিয়ে কোনো ভনিতা না করেই বলল, 21 বছর একসাথে তো থাকলাম, তারপর একটা জীবনে আর কত কথা থাকবে বল? দুজনের কর্মক্ষেত্র সম্পূর্ণ আলাদা। একটা সময় আমাদের দুজনের কথা ফুরিয়ে গেল। যে যার নিজের মতো বাড়ি ফেরার পর কাজে ব্যস্ত থাকতাম। দুজনেই তখন একই সংসারে একই জিনিস দেখতে দেখতে ক্লান্ত। রানা বলেছিল ওদের বাড়িতে গিয়ে থাকতে, ওখানে অনেক লোকজন, আবার নতুন করে বাঁচার মানে খুঁজে পাবো। আমি আর রাজি হইনি। ওর বাবা মার আপত্তি ছিল আমাকে ঘরে তোলা নিয়ে, তাই আর যাওয়া হয়নি। এখন ওর বাবা মা অসুস্থ। রানা বলল আমার তো এবার বাবা মার কাছে গিয়ে থাকতে হবে। আমি সম্মতি দিয়ে বললাম, সেটাই তো উচিত। তুমি নিশ্চিন্তে যাও, ওখানে ওনাদের সাথে থাকো। ওখান থেকে তোমার অফিসটাও কাছে হবে, আমার একা থাকতে কোনো সমস্যা হবে না। আমি অবাক হয়ে বললাম, তুই এ কথা বললি? গোধূলি বেলার আকাশের দিকে উদাস দৃষ্টি নিয়ে ও বলতে লাগলো, শনি রবিবার করেও আসতো। একা থাকতে প্রথম প্রথম খুব ভয় করতো জানিস, সারা বাড়িটা যেন গিলে খেতে আসতো। অফিস থেকে বাড়ি ফিরে অসীম নিঃসঙ্গতা গ্রাস করত। আয়নার সামনে দাঁড়িয়ে খুব কাঁদতাম। এমন তো হওয়ার কথা ছিল না। না, সেই অর্থে আমাদের মধ্যে কোনোদিনই খুব ঝগড়াঝাটি, চিৎকার চেঁচামেচি তেমন কিছু হয়নি। মন কষাকষি যেটুকু হতো সেটুকু মিটেও যেত। কিন্তু আস্তে আস্তে কথা বলার উৎসাহটা কমতে লাগলো। পরে অবশ্য শুনেছিলাম ওর অফিসেরই কোনো কলিগের সাথে ওর ঘনিষ্ঠতা বেড়েছে। ও তাই বল, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। অজানা বা অর্ধেক চেনা মানুষের প্রতি অপরপক্ষের আগ্রহ বেশি থাকে। যখন তাকে পুরো জানা বা চেনা হয়ে যায়, তখন আবার নতুন কাউকে জানার জন্য আগ্রহ বাড়বে, এটাই স্বাভাবিক। বাবা, এত সহজে তুই কি করে বলছিস রে? আমি হলে তো তখনই লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ছাড়তাম। তাতে কি হতো? মানুষটাকে জোর করে বেঁধে রাখলে কি বাধা থাকতো? আসলে কি বলতো, মানুষের মনে পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। আজ থেকে 20 বছর আগে কেউ যদি কথা দিয়ে থাকে, তোমাকে ছাড়া আমি আর কাউকে কোনো দিন আমার হৃদয় স্থান দেব না, সেটা তো একটা আবেগ। 20 বছর পরে তার মন কোন গাছের ডালে উড়ে গিয়ে বসবে, সেটা কি সেই সময় হলফ করে বলা যায়? তুই এমন করে বলছিস যেন পরকীয়া কোনো ব্যাপারই না। আসলে কি বলতো, সম্পর্ক অনেকটা দড়ি টানাটানি খেলার মতো। দুপক্ষ যদি সমানভাবে টেনে ধরে রাখে তবেই দড়িটা টান টান থাকে। যখনই এক পক্ষ দড়ির টান আলগা করে দেয়, তখন অপর পক্ষ যতই টেনে ধরে থাকুক দড়ি কিন্তু ঝুলে পড়বেই। ছোটবেলা থেকে তোর বিচার বিবেচনার উপর আমার খুব আস্থা ছিল। এখন তো দেখছি তুই একটা আস্ত আহাম্মক। মলিন হাসি ফুটে উঠল অতসীর মুখে। আমি সব মেনে নিয়েই ওকে পাঠিয়ে দিয়েছি ওর বাবা মায়ের কাছে। কিছুদিন পরে ও নিজেই ট্রান্সফার নিয়ে চলে গেছে অন্য অফিসে। একদিন নিজে এসে সব কথা বলেও দিল, হয়তো বিবেকের দংশনে। আমার কাছে আসে না তা কিন্তু নয়। মাঝে আমার মায়ের খুব শরীর অসুস্থ হয়েছিল, তখন তাকে ডাক্তার দেখানো, ওষুধপত্র এনে দেওয়া সব ওই করেছে। যখন বাবা মারা গেল, থাকতে চেয়েছিল কিছুদিন আমার কাছে, মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য। আমি রাজি হইনি। একটা সীমা রেখা টেনে দিয়েছি, সেটা পেরিয়ে ও আসে না, আমিও যাই না। একেবারে মেলাতে পারছি না আগের অতসীর সাথে। একা স্কুলে যেতে ভয় পেত, একা পাড়া টিউশনি পড়তে যেতে ভয় পেত। সে পুরো একা জীবনটা কাটাচ্ছে। ওকে আমি বললাম,
তুই তো আবার বিয়ে করতে পারতিস। অস্তগামী সূর্যের লাল আভা ওর মুখে তখন খেলা করছে। কোকড়ানো চুলগুলো এলোমেলো ভাবে মুখের সামনে উড়ে বেড়াচ্ছে, ফর্সা মুখে টোল পড়া গালে হালকা হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে শুধু বলল, আরেকটা বিয়ে করলে যে আমি একা থাকবো না তার গ্যারান্টি কে দেবে? এই তো বেশ কয়েক বছর কাটালাম কাছাকাছি পাশাপাশি একাকিত্বকে সঙ্গী করে। এতদিন শুধু ছুটে বেরিয়েছি সবাইকে কাছে পেতে আঁকড়ে ধরতে। মনে মনে ভেবেছি একা কিছুতেই বাঁচতে পারবো না, সঙ্গীহীন হয়ে থাকবো কি করে। কিন্তু রানা খুব ভালো করে শিখিয়ে গেছে, নিজের থেকে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। নিজে যদি নিজের হাতটা শক্ত করে ধরা যায় তবে আর কোনো ভয় থাকে না। একা থাকি নিজের মতো করে, যা খুশি রান্না করি, স্বাধীনভাবে এখানে ওখানে ঘুরে বেড়াই। কোনো অনুমতির ব্যাপার নেই, কাউকে কোনো কৈফিয়ত দিতে হয় না। নিজের সাথে নিজেরই যাপন সত্যিই আনন্দের। তুই যতই বল, আমি তো একা কিছুতেই থাকতে পারি না। আশেপাশে প্রতিবেশীদের নিয়ে থাকি, সবসময় একটা মেয়ে আছে, ওর সাথে সারাক্ষণ গল্প করি। আমার বাড়িতে আমি সবাইকে নেমন্তন্ন করি, আমিও সবার বাড়িতে যাই। একা থাকতে একদম ভালো লাগে না। তুই কি করে এত বছর একা আছিস আমি জাস্ট ভাবতেই পারছি না। তোর মনে আছে পিয়া, আমার বাবার মার কি রকম মিল ছিল? হ্যাঁ, মনে নেই আবার? কাকু কাকিমাকে দেখে পাড়ায় সবাই বলতো রাধা কেষ্ট। সব সময় একসাথে থাকতেন, একজন আরেকজনকে ছাড়া কখনো বেরোতেন না। কাকু শুধু বাজারটুকুই একা করতেন, এছাড়া সিনেমা যাওয়া বা কোথাও বেড়াতে যাওয়া সব সময় দুজনে একসাথে। অতসী বলল, বছর 5 আগে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাবা শুলেন। মা পাশেই শুয়ে আছেন। সকালবেলা মা যখন চা বানিয়ে এসে বাবাকে ডাকলেন, তখন দেখছেন বাবার গা পুরো ঠান্ডা। রাতের মধ্যে মাকে না জানিয়ে অজানার দেশে পাড়ি দিয়েছেন। মা একা হলো। একসাথে থাকলে যে কেউ কাউকে সবসময় আগলে রাখতে পারবে তার নিশ্চয়তা বা কোথায়? প্রথম প্রথম মার একা থাকতে খুব কষ্ট হতো। অনেকবার বলেছি আমার এখানে এসে থাকতে, কিন্তু মা বাবার স্মৃতি ছেড়ে সেই ঘর থেকে নড়বে না। আমিও চাকরি ছেড়ে সেখানে অনেক দিন গিয়ে থাকতে পারি না। সপ্তাহে 1 দিন বা 15 দিন অন্তর মার কাছে যাই। মাও এখন একা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। গল্প করতে করতে সন্ধে পেরিয়ে গেছে অনেকক্ষণ। ঘরে এসে সোফায় বসতে না বসতেই ডোরবেল বেজে উঠল। অতসী নিজে না গিয়ে আমাকে বলল, দেখ তো কে এসেছে। দরজা খুলে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। দরজার ওপারে দাঁড়িয়ে আছে রানাদা। আমাকে দেখে একগাল হেসে জিজ্ঞেস করল, কি রে, কেমন আছিস? কখন এসেছিস? অতসী তো আমাকে বলেনি। তুই এসেছিস, শুধু বলল যে চলে এসো, দরকার আছে। তারপর হেলমেটটা শোকেসের ওপর রাখতে রাখতে গলা নিচু করে বলল, এতক্ষণে তো আমার সব গুণকীর্তন শুনে নিয়েছিস। আমার উত্তর দেওয়ার আগেই অতসী ডাকতে শুরু করলো আমাদের। হই হই করে কথা বলছিল রানাদা। মেলাতে পারছিলাম না এতক্ষণ ধরে শোনা সেই রানাদার সাথে। অতসী মিক্সিতে মশলা পিষতে তখন ব্যস্ত। আমি বললাম, তোমরা আবার আগের মতো হয়ে যেতে পারবে না রানাদা? থাকো না একসাথে, নতুন করে জীবন শুরু করো। পেছন ফিরেই রানাদা উত্তর দিল, ভালোবাসার বিশ্বাস অনেকটা সোনা আর হীরের মতো। সোনা একবার ভেঙে গেলে আবার তাকে নতুন ছাঁচে ফেলে বানানো যায়, কিন্তু হীরে একবার ভেঙে গেলে আর কিছু করা যায় না। চুপ করে চেয়ে রইলাম এই কথার গভীরতা বুঝে। চিকেন রান্নার সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে সারা ঘরময়। রানাদা হাত পা ধুয়ে চটপট আটা মাখতে বসে পড়ল। আমি অতিথির মতো বসে থাকলাম, একটা কাজও আমাকে করতে দিল না। ওরা দুজন মিলে খুব তাড়াতাড়ি রান্না সেরে ফেলল। 3 জনে খেতে বসলাম। কত গল্প, পুরনো দিনের কত কথা। দেখে মনেই হলো না ওদের মধ্যে সত্যি কোনো বিভাজন আছে। দুজনে মিলেই পুরনো দিনের কথায় একসাথে হেসে উঠছে। এ ওকে থামিয়ে নিজের কথা বলছে হই হই করে। কেটে গেল 2-3 ঘন্টা। আমি ভেবেছি রানাদা বোধহয় রাতে থাকবে। খাবার পর হাত ধুয়ে রানাদা বলল, আসি রে, অনেক রাত হয়ে গেল, বাড়ি গিয়ে বাবাকে ওষুধ খাওয়াতে হবে। বেরোনোর সময় অতসী হেলমেটটা হাতে তুলে দিয়ে বলল, সাবধানে যেও। রানাদার মোটর সাইকেল স্টার্ট দেওয়ার আওয়াজ পেলাম। আস্তে আস্তে মিলিয়ে গেল আওয়াজটা। অবাক হয়ে অতসীর দিকে তাকিয়ে রইলাম। এ কেমন সম্পর্ক? এ সম্পর্কের ভালো মন্দের বিচার আমি করতে পারলাম না। শুধু মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, যদি দূরে থেকেও সম্পর্ক এমন রাখা যায়
তবে তাই থাক। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।